আমি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, যেমন কোচিতে অবশ্যই আমি দেখতে পাচ্ছি অনেক সুযোগ আছে আসলে। মানে এটা একটা শহর, অনেক কাজের সুযোগ আছে, বিশেষ করে যুবকদের জন্য আসলে। কিন্তু আমি আসছি, আমার আসল দেশের বাড়ি হলো কোকট্টায়াম আসলে। আর কোট্টায়ামে কুডাল্লুর এটা এটা কাদুটুরুটি নির্বাচনী এলাকার অংশ আসলে। তো সেখানে বর্তমানে আমি যখন গিয়েছিলাম, যেমন গত সপ্তাহে, আসলে পরিস্থিতিটা হলো এমনকি আমার বাড়িটাও আসলে পুরোপুরি বন্ধ। আমার বাড়িতে কেউ নেই আসলে। আমার ভাই জার্মানিতে আছে, আমার বোন কোচিতে আছে, আমার বাবা মা আছেন যেমন দুবাইতে। আর আমাদের বাড়ি আমাদের প্রতিবেশীর বাঁ দিক এবং ডান দিক, আসলে কেউ নেই আক্ষরিক অর্থেই আসলে। আর আমার আত্মীয়রাও বলছিল আসলে 40 বছরের কম বয়সে কেউ নেই প্রতিবেশীদের মধ্যে, ওই ওই পাড়ায় আসলে। হ্যাঁ, সবাই আসলে এখন শুধু 40-এর বেশি বয়সের লোকেরাই আছে। তারপর আমি 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 বুঝতে পারলাম যে আসলে ওটা ঠিক। আসলে এমনকি আমার পরিবারেও একই পরিস্থিতি, আমরা বাড়িটা বন্ধ করে দিয়েছি। তাই আমার মনে হয় কেন এটা হয় আসলে, এটা কি মানে আমার মনে হয়েছিল সেই সময়, এমনকি আমি যখন কোচিতে থাকি, অবশ্যই আমার মনে হয় যে আসলে এখানে অনেক সুযোগ আছে, কাজের সুযোগ আছে আসলে, আর এটা থাকার জন্য একটা ভালো জায়গা। কিন্তু আমাদের ছোট ছোট জায়গাগুলোতে আসলে আমার মনে হয় আমাদের রাজ্যের প্রত্যেকটা ছোট ছোট জায়গায় এই সমস্যাটা আছে আসলে, লোকেরা অন্য জায়গায় চলে যাচ্ছে আসলে। তাই হ্যাঁ, যদিও আমরা মনে করি যে উন্নতি হচ্ছে, আসলে সুযোগ সুবিধা এটা কি করে হয় আসলে, আর আপনার কি মনে হয়? আমি 2020-তে কেরালায় ফিরে এসেছি, তাই আমি চেন্নাইতেই বড় হয়েছি। যদিও আমি কেরালারই লোক, আমার যা মনে হয় মানে আমাদের সুযোগ সুবিধা আছে, কিন্তু আবার আমার মনে হয় সমাজের দিক থেকে এই নৈতিক প্রশ্নটা আসে যে, যেমন ধরুন, যদি আমি এই কানের দুল বা কিছু পড়ি, এমনকি যদি আমি কিউআর হই, এই প্রশ্নটা উঠে, মানে আপনি কে, মানে আপনার নাম কি? আর জানেন, এমনকি যদি আপনি নিজের পরিচয় দেন, সবসময় এই প্রশ্নটা ওঠে, মানে আপনি এটা করতে পারেন না, অথবা আপনি সীমা পার করতে পারেন না, যেটা সামাজিকভাবে আমাদের সিস্টেমের মধ্যে গেঁথে আছে। আমার মনে হয় যেহেতু কোচি বা ত্রিভেন্দ্রাম বা কালিকটে, যেখানে যেখানে অন্য অন্য রাজ্য থেকে আরও বেশি লোক আসছে, তাই এটা এই অভিজ্ঞতাগুলোর প্রতি আরও বেশি খোলামেলা। কিন্তু আপনি যদি কেরালার কোনো গ্রামে যান, তারা তখনও আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবে, তারা তখনও আপনাকে প্রশ্ন করবে। আমার মনে হয় এটাই সেই জিনিস যেখানে আমাদের এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ নিজের মতো থাকতে পারে। আমার মনে হয় সরকারও জায়গা তৈরি করার চেষ্টা করছে, এবং তারা সংস্কৃতি ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করারও চেষ্টা করছে, যেখানে মানুষ নিজের মতো থাকতে পারে এবং তারা যা করতে চায় তা করতে পারে। কিন্তু আবার আমার মনে হয় সামাজিকভাবে আমরা এখনও এমন একটি স্তরে বেড়ে উঠছি যেখানে মানুষ এখনও বুঝতে শুরু করেছে যে যুবকরা কি চায়। মানে আমি এটাই মনে করি। এখানে সুযোগ আসছে, সরকার আরও বেশি বেশি বিনিয়োগকারী এবং পরিকাঠামো আনার চেষ্টা করছে। সবকিছু যেন, মানে আপনি যদি কোচি দেখেন, আপনি দেখতে পাবেন প্রথম সোলার এয়ারপোর্ট, প্রথম ওয়াটার মেট্রো। এখানে অনেক প্রথম জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলছিলাম আসলে মূলত কোচি বুম বুম করছে আসলে, হ্যাঁ, কিন্তু কেন নয়? কেন কোচি আসলে এগোচ্ছে না? হ্যাঁ, সুতরাং সেখানে আমার মনে হয় আরও উন্নয়ন আছে আসলে, একটা জায়গা আছে আসলে। আর এটা মোটের ওপর কোচি আসলে দূষিত হয়ে যাচ্ছে, বা মানে এটা খুব বেশি হয়ে যাচ্ছে। সবকিছু শুধু কোচিতেই হয়েছে। আসলে ত্রিশূর বা কোট্টায়ামে একটা নতুন সাইবার টাওয়ার কেন শুরু করা যায় না? হ্যাঁ, সেটা দেয় মানে আইটির কাজ আসলে যে কোনো জায়গা থেকে করা যায়, এটার জন্য আসলে শুধু একটা শহর হওয়ার দরকার নেই, মানে সুতরাং সেইভাবে প্রত্যেকটা শহর আসলে অবশ্যই আসলে প্রকৃতিকে রক্ষা করে, কিন্তু তাহলেই আরও সুযোগ আসবে, যাতে লোকেরা আসলে কানাডা বা জার্মানি বা ইউকে না যায়। ওরা কোচিনের দিকে একটা সাধারণ পক্ষপাতিত্ব আছে, হ্যাঁ এটাই আমি বলবো। হ্যাঁ, এটা আসলে কোচি, ত্রিভান্দ্রম বা কালিকটের বাইরে উন্নয়নের একটু অভাব দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমারও মনে হয় যে থ্রিসুর, কালিকট, কোট্টায়ামের মতো জেলাগুলিতে এবং এমনকি ওয়ানারেও অনেকটা পরিমাণে পর্যটনের ক্ষেত্রে, আইটি উন্নয়নের ক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে। এবং এছাড়াও শিক্ষাক্ষেত্রে এমন একটি বিষয় যা আরও খতিয়ে দেখা দরকার। আমি 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 খুব নিশ্চিত যে আমাদের সরকার অন্যান্য সরকারের তুলনায় অনেক অনেক পিছিয়ে আছে, কিন্তু এখানে আরও অনেক সম্ভাবনা আছে যা আমরা আমাদের সামর্থ্য এবং দক্ষতা দিয়ে করতে পারি। তাই আলোচনা থেকে কোচিনকে বাদ রাখার চেয়ে কেরালাতে আরও বড় বড় এলাকা আছে যেগুলোকে পর্যটনের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে। আমি জানি কেরালা সরকার হয়তো একটা ভালো কাজ করছে, মানে তারা বিভিন্ন জিনিসে বিনিয়োগ করছে, এবং আমাদের একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি প্রেস কনফারেন্স করেন এবং তিনি মানুষের সাথে দেখা করছেন। তাহলে আপনার কি মনে হয় তারা ভালো কাজ করছে? মানে এ ব্যাপারে আপনার মতামত কি? মানে আমি সত্যি কৌতূহলী, কারণ আমার যা মনে হয় সেটা হলো সারা দেশে আমাদের মাঝারি মানের সরকার আছে, তাই যখন মাঝারি মানটাই মাপকাঠি, তাই যে কোনো সামান্যতম কিছু হলে আমরা সেটাকে প্রশংসা করার প্রবণতা দেখাই। তাহলে আপনার কি মনে হয় ব্যাপারটা তাই, নাকি আপনার মনে হয় সরকার সত্যি খুব ভালো কাজ করছে? আমার মানে, আমি বলবো না যে খুব ভালো কাজ, কিন্তু তুলনামূলকভাবে অন্য রাজ্যগুলোর সাথে তুলনা করলে আমরা জানেন আমাদের সরকারের প্রশংসা করতে পারি এই সব, যেমন আপ টু ডেট জিনিসগুলো করার জন্য, যেমন প্রেস কনফারেন্স করা এবং জনসাধারণের কাছে এবং প্রশ্নযোগ্য হওয়া, জনসাধারণের কাছে উত্তর দিতে বাধ্য থাকা, এই রকম। এবং ওরাও আরও বেশি করে পাওয়ার চেষ্টা করছে, মানে ওদের নিজেদের মতো করে। মানে আমি বলতে চাইছি, যখন আমরা ওদের পার্টির ক্যাডারদের দেখি, ওরা বলবে আমরা ভারতের সেরা সরকার, এই রকম। হ্যাঁ, এখানকার সরকার আসলে মানুষের কথা ভাবে, শুধু বলে না যে ওরা মানুষের কথা ভাবে, ওরা সত্যি সত্যি নিজেদের মানুষের এবং তাদের ভালো থাকার কথা ভাবে। এবং সরকার এটাও করতে চেষ্টা করছে, মানে আমরা যেটা বলি, কেরালায় মূলত খুব ভঙ্গুর একটা পরিবেশ আছে, তাই ওরা চেষ্টা করছে যে যাই উন্নয়ন হোক না কেন তা যেন পরিবেশকে প্রভাবিত না করে, কারণ আমরা গত কয়েক বছর ধরে অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি, সুতরাং সেটারও ওরা খেয়াল রাখছে। হ্যাঁ, আমার আরও মনে হয় যে বর্তমান সরকারের আরও বেশি যুব নেতৃত্ব উঠে আসা দরকার, কারণ মূলত যা আমাদের আছে তা হলো পুরনো প্রজন্মের মানুষ নেতৃত্ব দিচ্ছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে যা হচ্ছে সেখানে বিপুল পরিমাণে যুব প্রতিনিধিত্ব হচ্ছে। এটা একটা ইতিবাচক বিষয় যা সত্যিই প্রয়োগ করা দরকার, কারণ আমাদের প্রচুর যুবক আছে যারা তাদের কণ্ঠস্বর শোনানোর দাবি জানাচ্ছে। সেটা আমার মনে হয় এমন একটা বিষয় যা সরকার আরও গভীরভাবে খতিয়ে দেখতে পারে। সরকার করছে, অবশ্যই, আসলে সরকার করছে। যেমন বিশেষ করে মুখ্যমন্ত্রী করুণ মেনন বন্যার সময় বা চুড়েলমালা মুন্ডাকায়ের সময়, স্বাক্ষরিত বা ভূমিকম্প ভূমিধসের সময় প্রত্যেক দিন মিডিয়ার সামনে আসেন। কোভিডের মধ্যেও। হ্যাঁ, কোভিড আসলে, কিন্তু অবশ্যই একই সাথে আমি বলতে পারি যে আসলে যেমন আপনি বললেন, আসলে আমার মনে হয় এখন মুখ্যমন্ত্রী ৮০-৮৫ বছর। হয়তো আসলে হ্যাঁ, যখন উনি শুরু করেছিলেন তখন হয়তো ৭০ বা ৭৫ ছিল, আসলে ১০ বছর আগে। আসলে হ্যাঁ, তো অবশ্যই অভিজ্ঞতাটা একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, একটা দীর্ঘ অনেক কিছু অভিজ্ঞতার সাথে আসে, যা আর একটা রাজ্যকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলে সেই অভিজ্ঞতাটারও প্রয়োজন আছে আসলে। এবং কিন্তু যিনি ৪০ বা ৫০-এর কোঠায়, তিনি সেই তাজা তরুণ শক্তিটা পাওয়ার জন্য আসলে সব সময় স্বাগত। এবং যথেষ্ট আছে, অবশ্যই অনেক মানুষ আছে আসলে। যখন আমরা কমিউনিস্ট পার্টিতে বলি এলডিএফে, সেখানে আসলে সম্ভাব্য নেতা আছে আসলে, যারা সেই কম বয়সে আছে আসলে। কিন্তু যখন কংগ্রেসের কথা আসে, কংগ্রেসে আমি জানি, আমি সত্যিই সন্দেহ করি আসলে, কারণ সেখানে সবাই নেতা হতে চায় অন্তত। আসলে এখানে একটা শৃঙ্খলা আছে অন্তত, ঠিক আছে, তারা একজন বরিষ্ঠ ব্যক্তিকে আসলে মুখ্যমন্ত্রীর পদটা গ্রহণ করার অনুমতি দিচ্ছে। তাই অবশ্যই আমি আসলে এই বিষয়টার সাথে একমত, আমাদের আসলে আরও তরুণ যুবক নেতার প্রয়োজন, কিন্তু একই সাথে
সেই বয়সে যথেষ্ট অভিজ্ঞ লোক আছে কিনা সেটা আসলে একটা সন্দেহের বিষয়। হ্যাঁ, এবং দেশের বাকি অংশে যে ধর্মীয় আলোচনা চলছে, রাজ্যগুলিতে সেই বিষয়ে অনেক বেশি সম্প্রীতি আছে। কারণ ধর্ম একটা বড় বিষয়। যদি আপনি কেরালার বাইরে কোথাও যান, ধর্ম বর্ণবিদ্বেষ অত্যন্ত প্রচলিত। আমি বলছি না যে কেরালা এটা একেবারেই প্রচলিত নয়, কিন্তু এটা প্রচলিত শুধুমাত্র খুব খুব অল্প পরিমাণে। আমার মনে হয় পরবর্তী প্রজন্মের মধ্যে কেরালায় কোনো বর্ণপ্রথা বা ধর্মীয় আলোচনা হবে না। ব্যাপারটা হলো, ওটা একটা তথাকথিত প্রগতিশীল রাজ্য কেরালা। মানে ওটা একটা ব্যাপার। আমি বলতে চাইছি, কেরালায় বর্ণপ্রথা আছে, ধর্মীয় গোঁড়ারা আছে, মৌলবাদীরা আছে, কিন্তু সমস্যাটা হলো ওরা এই সমস্ত চরমপন্থী কাজ করতে পারে না। এবং জানেন, ওরা দলবদ্ধভাবে আসতে পারে না, কারণ আমাদের একটা খুব বৈচিত্র্যময় গোষ্ঠীগত চেতনা। মানে আমরা এমনকি প্রত্যেক বন্ধু মহলেও অনেক বৈচিত্র্য দেখতে পাবো। কখনো কখনো কোনো বন্ধুর সাথেই আলোচনা হয় না, তুমি কোন ধর্মের? হ্যাঁ, বা তুমি সমাজের কোন শ্রেণীর? এখানে হয় তুমি ভালো মানুষ, না হয় খারাপ মানুষ। হ্যাঁ, বাস। সুতরাং যেই চেষ্টা বিচার করাটা খুব কম। হ্যাঁ, যারা এই চরমপন্থা বা ধরুন মৌলবাদ ঢোকানোর চেষ্টা করে, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে ধরুন এমন স্ফুলিঙ্গ তৈরি হয়, কিন্তু সেটা জানেন তো নিয়ন্ত্রিত, এবং এই মুহূর্তে আমাদের সরকারের প্রশাসনের কারণে। আমার সত্যিই মনে হয় যে আমি যা দেখি, যেমন আমি একজন আমি হিন্দু ধর্মের, যদিও আমি একজন নাস্তিক, যদিও আমার কমিউনিটিতে আমার তুতো ভাই বোনদের মধ্যে আমি এমন লোক দেখেছি যারা মৌলবাদী হয়ে উঠছে, ওরা খুব রক্ষণশীল হয়ে উঠছে, এবং 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 ওরা ওরা মাত্র 18-19 বছরে। আর আমি যখনই প্রশ্ন করি যেমন কেন আর কি, তাদের কাছে কোনো নির্দিষ্ট উত্তর থাকে না। ওরা বলে এটা আমাকে অনেক ক্ষমতা দেয়। আর আমি ওদেরকে জিজ্ঞেস করি, তোমাদের ক্ষমতাটা কার ওপরে বা কার সাথে? আর ওরা এর সত্যিই কোনো উত্তর দেয় না। কিন্তু রাজ্যে এমন লোক আসছে যারা বাচ্চাদের দক্ষিণপন্থী ভাবধারার দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের আরও মৌলবাদী করে তুলছে। আমার মনে হয় আমাদের মধ্যে মেরুকরণ আরও বাড়ছে। মানে উদাহরণস্বরূপ, আমাদের এখানে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ত্রিশূর থেকে বিজেপির একজন এমপি হয়েছেন। কিন্তু আমার মনে হয় এর কারণ এটাও যে ত্রিশূরে আমাদের এই মন্দিরটা আছে। বিশেষ করে ত্রিশূর এবং ত্রিভান্দ্রামে আমাদের মন্দির আছে, এবং মন্দিরের আশেপাশে এই মৌলবাদীরা এবং অনেক গোঁড়া মানুষজন থাকে, আর তারা পরবর্তী প্রজন্মকে আরও বেশি রক্ষণশীল করে তুলছে। হ্যাঁ, আমি অন্য সম্প্রদায়ের কথা জানি না, কিন্তু আমাদের এখানে শাখা হতো। আমার এক কাকা ছিলেন যিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুই শাখায় আসিস না কেন? আমি বলেছিলাম না, আমার আগ্রহ নেই। কিন্তু আমি না বলতে পারতাম, কারণ আমার বাবা মা আমাকে বলেছিলেন এবং আমাকে সেভাবেই মানুষ করা হয়েছে। এটা একটা বিশেষ সুবিধা যা আমার আছে, কিন্তু আমার মনে হয় না যে এই সুবিধাটার সবার কাছে আছে। হ্যাঁ, কারণ তাদের ভালো সুযোগ দেওয়া হয়, তাদের আর্থিক স্থিতিশীলতা দেওয়া হয়, এবং আমার মনে হয় এই জিনিসগুলোই এই লোকগুলোকে মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছে। আমার মনে হয় অন্যান্য দেশেও বাকি সব ধর্ম এটাই করে আসছে, কিন্তু এখানে এই মুহূর্তে হিন্দু ধর্ম বা হিন্দুত্ব সেটাই করছে। যাই হোক, যেমন কেরালায় বিজেপি তারা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে এটা করার চেষ্টা করছে। এমনকি এই রাজ্য নির্বাচনের জন্য আপনি দেখতে পারেন সমস্ত সোশ্যাল মিডিয়া প্রভাবশালীরা বিজেপির প্রার্থী হয়ে উঠছে এবং তাদের ভক্তরা বিজেপির অংশ হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণ, যেমন তাদের কৌশল খুব জটিল। মূলত সেই কারণেই যেমন বিজেপির প্রথম সাংসদ, হ্যাঁ, উনি ছিলেন একজন, সেটা কেরালায় খুব ভালোভাবে কাজ করবে, কারণ এখানকার মানুষ অনেক বেশি চালাক। আমরা হিন্দু ও মুসলিমদের মধ্যে সহযোগিতা দেখতে পাই। বা হিন্দু এবং দুঃখিত, হিন্দু এবং খ্রিস্টানরা আসলে কিছুটা পক্ষ নিচ্ছে এবং দলীয় রাজনীতি ধর্মের সাথে মিশে যাচ্ছে, এটা আসলে খুব স্পষ্ট। আর এখন
প্রত্যেক ধর্মের মধ্যে আসলে যে অন্তর্নিহিত ব্যাপারগুলো আছে, একাধিক ছোট ছোট ধর্মীয় গোষ্ঠী আসলে বিভিন্ন দলকে সমর্থন করতে এবং জোট বাঁধতে শুরু করেছে। এবং এটা অবশ্যই আরও ঘৃণা এবং আরও বেশি সমস্যাজনক পরিস্থিতি তৈরি করছে গত 5 বছরে, আসলে আমি বলবো। অথবা এটা আমার মনে হয় এটা আরও বেশি মানুষ, আমার মনে হয় আগে বা পূর্বে আসলে নামের শেষে বর্ণের নাম থাকলে লোকেরা আসলে প্রশ্ন করতে শুরু করেছিল, যদি আপনার দ্বিতীয় নাম থাকে আপনার বর্ণের নাম সেখানে আছে আসলে, এবং সেটা একটা উচ্চ বর্ণ আসলে। গত 5-10 বছর, যেমন 5 বছর আগে যখন এইসব শুরু হয়েছিল, লোকেরা আসলে জিজ্ঞাসা করত, কিন্তু আজকাল আসলে লোকেদের একটা পাল্টা যুক্তি আছে। প্রত্যেকেই দ্বিতীয় নাম হিসেবে একটা বর্ণের নাম রাখাতে ঠিক আছে। জাত আসলে একটা উঁচু জাত ঠিকঠাকই আছে এটা। এখন 10 বছর আগে এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল, আর গত 10 বছরে আসলে একটা সময় ছিল যখন লোকেরা প্রশ্ন তুলেছিল এবং তারপর ভেবেছিল যে আসলে জাত থাকাটা ভালো নয়। কিন্তু এখন লোকেরা আবার এটাতে ফিরে আসছে। এটা আসলে একটা চক্রের মতো, যেখানে আবার জাত ধর্ম আসছে এবং লোকেরা আসলে এটাকে উদযাপন করছে এবং সত্যিই ঘুরছে, কারণ একটা দল এটা করছে এবং অন্য দলটা বাদ পড়ে যেতে চায় না, তাই তারা একরকমভাবে এটাও করতে বাধ্য হচ্ছে, কারণ তাদের প্রত্যেকের নিজস্ব প্রতিনিধিত্ব আছে, প্রত্যেকের নিজস্ব অধিকার আছে। তাই তারা দেখে একদল লোক চরমপন্থাকে সমর্থন করছে এবং স্বাভাবিকভাবেই অন্য দলগুলোরও সেই একই দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটাই আমি লক্ষ্য করেছি। যে আমার এই নিয়ে কথা হয়েছে, মানে আমি আমি এই আলোচনাটা দেখেছি যেখানে লোকেরা এমন কথা বলছে যে জানেন ওই বিশেষ ধর্মে তারা একসঙ্গে আছে, জানেন তো, তাদের তাদের একটা দল আছে বা তাদের একটা সংগঠন আছে, আর আমাদের ধর্মে সেটা নেই। হ্যাঁ, এবং আমাদেরও একত্রিত হওয়া উচিত, আমাদেরও একটা সমিতি থাকা উচিত, আমাদের একজোট হওয়া উচিত। সুতরাং বিজেপি যা বলছে যে যেহেতু এসডিপিআই বা পিডিপি বা অন্য কোনো ধর্মীয় দল এটা করছে, তাই যেহেতু তারা একসাথে আছে, তাদের একটা দল আছে, তাই হিন্দুদেরও একত্রিত হতে হবে। আমার মনে হয় এটা এটা 2014 সাল থেকে আমার মনে হয় মৌলবাদ এবং ধর্মীয় পরিচয়ের ধারণাটা জানেন খুব প্রচলিত হয়ে গেছে। জানেন, যদিও আমি নিজেকে হিন্দু বলতে পছন্দ করি না, আমাকে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যেখানে আমাকে বলতে হয় যে আমি একজন হিন্দু, বা যেখানে আমাকে বলতে হয় যে আমি একটি নির্দিষ্ট ধর্মের অন্তর্গত। এটা শুধু আমিই নই, আমি শুনেছি আমার বন্ধুদেরও এমন হয়েছে যেখানে তাদের পরিচয় প্রকাশ করতে হয়েছে তারা কোনো গোষ্ঠীর অন্তর্গত, বিশেষ করে যখন আমরা উত্তর দিকে ভ্রমণ করি। কিন্তু সেটা কেরালায় ছিল না, কিন্তু হঠাৎ করে এটা সামনে আসছে, কারণ আমাদের খেলার মাঠ ছিল যেমন আমাদের ছিল মন্দিরের মাঠ বা গির্জার মাঠ, যেখানে আমরা খেলতে যেতাম। কিন্তু হঠাৎ করে একটা বোর্ড লাগানো হচ্ছে, জানেন, হিন্দুরা প্রবেশ করতে পারে বা খ্রিস্টানরা প্রবেশ করতে পারে। আমার মনে হয় এটা এখনও বাড়ছে, এবং যেটা সত্যিই দুঃখজনক, কারণ এটা কেরালায় আমাদের যে সম্প্রদায় আছে তাকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ উদাহরণস্বরূপ ফোর্ট কোচিতে আমরা 40-এর বেশি 42-এর বেশি সম্প্রদায় বছরের পর বছর ধরে সম্প্রীতির সাথে একসাথে বসবাস করছি। কিন্তু আবার যদি এটা ত্রিশূরের কোথাও বা পালাক্কাড়ের কোথাও ঘটে, তবে তা ফোর্ট কোচি বা কোট্টায়ামেও আসতে পারে, কোনো ধর্ম নির্বিশেষে। আমার মনে হয় আমি কোনো সংস্থার নাম বলতে পারবো না, আমার কোনো সংস্থার নাম মনে নেই, কিন্তু এমন কিছু খ্রিস্টান যাজক আছেন যারা ভিডিও প্রকাশ করেন যা বলে যে তারা ইসলামোফোবিয়া নিয়ে অনেক কথা বলেন। এবং আমার মনে হয় একজন ফাদার ছিলেন যিনি কৈলাসুরী 2-এর মুক্তির সমর্থন করছিলেন, এবং তারা লোকেদের ফিল্মটি দেখতে বলবে বা কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলতে বলবে, তা সে ইসলাম, হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম যাই হোক না কেন। কিন্তু আমার মনে হয় এটা ধীরে ধীরে বাড়ছে এবং আরও তরুণীরাও এর মধ্যে পড়ছে, কারণ তাদের এই ধর্মীয় ভিত্তিতে বাধ্য করা হচ্ছে। মানে আমি এটাই মনে করি। তাই ইসলামোফোবিয়াকে সম্প্রদায়ের একটা বড় অংশের থেকে ভোট আদায় করার জন্য একটা চাবিকাঠি হিসেবেও ব্যবহার করা হয়, তাই না? কারণ এই বিদ্বেষীরা
যে ঘৃণা আমি গত 5 থেকে 6 বছরে দেখছি দক্ষিণ ভারতে, এমনকি দক্ষিণ ভারতেও। যখনই আমি কেরালার বাইরে ভ্রমণ করেছি আমাকে প্রায়শই একটা প্রশ্ন করা হয়েছে। যেমন যখন আমি বলি আমার নাম নীরজ, দ্বিতীয় প্রশ্নটা যেটা আসে সেটা হলো, আপনার দ্বিতীয় নাম কি? ব্যাস। আর আমি কেরালা বা তামিলনাড়ু থেকে এই প্রশ্নটা শুনিনি। কিন্তু সম্প্রতি আমার সেই অভিজ্ঞতা হয়েছে যেখানে লোকেরা আমার দ্বিতীয় নাম জিজ্ঞাসা করছে, যদিও আমার কোনো দ্বিতীয় নাম নেই। মানে আমি বলি, আমি নীরজ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আর ওরা বলে, নীরজ কি? এই প্রশ্নটাই আমি পাচ্ছি, যেটা দুঃখজনক। আর এই প্রশ্নগুলো তরুণীদের কাছ থেকে আসছে, যা আরও দুঃখজনক। আমার মনে হয় আমরা একভাবে মেরুকরণের শিকার হচ্ছি। আমার মনে হয় আমাদের এই ছোট ছোট বুদবুদ আছে, যেখানে উদাহরণস্বরূপ আমরা সবাই একসাথে কাজ করি এবং আমাদের সবার একই কাজ, এবং আমরা হয়তো একই রাজনৈতিক মতাদর্শ পোষণ করি। তাই এর বাইরে এই রাজনৈতিক মতাদর্শ বা এই কথোপকথন আর কোথাও হয় না। গত নির্বাচনে মানে এই এলডিএফ সরকার দ্বিতীয়বার এসেছে। তার আগে এটা এরকম ছিল যে এলডিএফ, তারপর ইউডিএফ, এলডিএফ, তারপর ইউডিএফ, বারবার পরিবর্তন হতো। কিন্তু এখন আমার মনে হয় ওরা পরের নির্বাচনেও জিততে চলেছে। মানে এটা ওরা মানে বেশিরভাগ মানে লোকেরা সত্যিই সরকারকে পছন্দ করছে আর এই সব কিছু। ওরা অনেক দিক থেকে এলডিএফকে সমর্থন করছে, তাই এটা আসলে নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন, মানে সরকার পরিবর্তনের কারণে কেরালায় সত্যিই খুব ভালো উন্নয়ন হয়েছিল এবং দুই সরকারই একভাবে তাদের সেসেরাটা দেওয়ার চেষ্টা করেছিল। মানে দুটো সরকারই ক্ষমতায় থাকতে চেয়েছিল, তাই তারা সবচেয়ে ভালোটা করতে চেয়েছিল। মানে যদি যদি এলডিএফ আসছে, এলডিএফ সেরাটা করছে এবং তারপর ইউডিএফ আসছে, তাই তারা জানে যে পরিবর্তনটা হবে। কিন্তু এখন এলডিএফ এটা জেনে গেছে, জানতে পেরেছে যে আর কোনো পরিবর্তন হবে না, কারণ ইউডিএফ হলো মানে আমি জানি না, মানে ইউডিএফ এর বর্তমানে যথেষ্ট ভালো নেতৃত্ব নেই। ইউডিএফকে এখন একটা মাথা ছাড়া মুরগির মতো লাগছে। হ্যাঁ 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 তো তো ব্যাপারটা হলো, যদি এলডিএফ আবার মানে জিততে চলেছে, আমার মনে হয় আরও অনেক বেশি সমস্যা হবে। মানে আমি নিশ্চিত নই, কিন্তু তারা এখনও ভালো শাসন করতে পারে। কিন্তু কিন্তু মানে আমরা বেশিরভাগ কেরালাইটরা মানে এই জিনিসগুলো নিয়ে চিন্তিত। মানে এখানে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না। এটা দ্বিতীয় টার্ম আর তৃতীয় টার্ম হয়েছে, তখন সমস্যা হবে। যেমন মানুষ সেই সমস্যাগুলো আশা করে, তাই কখনো কখনো পরের নির্বাচনে একটা পরিবর্তনও হবে। মানে ওরা শাসনে একটা পরিবর্তন চেয়েছিল, তাই ওরা চেষ্টা করবে বেশি ভোট দেওয়ার। মানে কে? কিন্তু নেতৃত্বের সমস্যাটা হলো তারা আর এর উপর ভরসা করতে পারে না। এরকম সমস্যাগুলো আছে, কিন্তু আমি জানি না, যেমন এটা সব মানুষের উপর নির্ভর করে, যেমন মানুষই মূলত আমাদের নির্বাচনগুলোর বিচার করবে। আমার মনে হয় আমাদের কাছে দুটো উদাহরণ আছে আমাদের দেশে। আমাদের একটা সরকার আছে যেটা শাসন করছে, যেমন 2014 থেকে কত এখন 12 বছর, ওই কেন্দ্রীয় সরকারটা। আর আমাদের একটা সরকার আছে যেটা এখন 10 বছর ধরে শাসন করছে। আমার মনে হয় ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। কিন্তু এমনকি কেরল সরকারের ক্ষেত্রেও আমার মনে হয় যে ওরা যে উন্নয়নের কাজগুলো শুরু করেছিল সেগুলো শেষ করতে পারছে। জানেন, ওরা যে প্রোগ্রামটা শুরু করেছিল সেটা ওরা শেষ করতে পেরেছিল, কারণ ওরা একটা বর্ধিত মেয়াদ পেয়েছিল। কিন্তু আমার এটাও মনে হয় যে বেশিরভাগ উন্নয়নমূলক প্রোগ্রাম অন্য দল ইউডিএফ শুরু করেছিল, যেটাকে বর্তমান সরকার শেষ করছে। কিন্তু আমার মনে হয় এটা একটা খুব জটিল পরিস্থিতি, যেখানে আমাদের কোনো বিরোধী দল নেই বা আমাদের কোনো বিরোধী নেতা নেই যিনি অন্য পক্ষকে নেতৃত্ব দিতে পারেন, যেটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও সত্যি। মানে কে সরকারকে চ্যালেঞ্জ করতে পারে? কোনো বিরোধী নেতা নেই। হ্যাঁ মানে আসলে কোনো শক্তিশালী বিরোধী দল নেই। হ্যাঁ, যেমন কেন্দ্রে আমি যা দেখেছি তা হলো ওরা উন্নয়ন নিয়ে অনেক কথাবার্তা শুরু করে এবং ওরা পরিকল্পনাও শুরু করে, কিন্তু শুধুই শুরু হয়, সাধারণত কোনো রক্ষণাবেক্ষণ হয় না।
এই সরকার চেষ্টা করেছে যা আমার ক্ষেত্রে যথেষ্ট নয়, কিন্তু আরও চেষ্টা করা যেতে পারে। কিন্তু যে উন্নয়ন ইতিমধ্যেই শুরু হয়েছে তা বজায় রাখার জন্য সেই চেষ্টাটা চলছে। আমার জন্য আমি মনে করি যদি এটা এলডিএফ সরকার হয় তাহলে কোনো পরিবর্তন না হলেও চলবে। এটা যদি 10 বছর 20 বছরও চলে তাহলেও ঠিক আছে। যদি অন্য কোনো দল হয় তাহলে আসলে মাত্র 5 বছরই যথেষ্ট। আমি সেটাই। যেহেতু আপনি এটা বললেন, আমার একটা প্রশ্ন আছে। তাহলে আপনি কি মনে করেন যে তারা নতুন উন্নয়নমূলক কর্মসূচি আনবে? কারণ রাজ্যে আমি যা যা কর্মসূচি দেখেছি সেগুলি উম্মেন চান্ডি সরকারের শুরু করা কর্মসূচি। হ্যাঁ, কারণ তারা নতুন কিছু শুরু করেনি, যেমন কোচি মেট্রো, যা ছিল উম্মেন চান্ডি সরকারের একটি ভাবনা, যা 2011 থেকে 16-র মধ্যে শুরু হয়েছিল। এমনকি রাস্তাও, যা আমরা এগুলি তখনকার কর্মসূচি যা উম্মেন চান্ডি সরকার শুরু করেছিল। মানে অবশ্যই তারা খুব ভালো কাজ করতে পারেনি, কিন্তু উম্মেন চান্ডি সরকার যে সমস্ত প্রকল্প শুরু করেছিল এলডিএফ সরকার সেগুলি শেষ করতে পেরেছে। তাহলে আপনি কি মনে করেন যে তারা রাজ্যের জন্য নতুন কর্মসূচি বা নতুন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করতে পারবে? অবশ্যই। আসলে অবশ্যই পরিবর্তন দরকার, না হলে অবশ্যই ক্ষমতা এবং এইসব জিনিসগুলো আসলে নিশ্চয়ই প্রভাবিত করবে। কিন্তু একই সাথে সেই পরিবর্তনটা আনার জন্য আমাদের আসলে সেই পরিবর্তনটা সামলানোর জন্য একজন লোক থাকা উচিত। তাই সত্যি কথা বলতে আসলে আমাদের কোনো বিরোধী দল নেই, তাই আমরা আসলে কোনো পরিবর্তনের কথা ভাবতেও পারি না। যখন আমার জন্য আসলে পরিবর্তন দরকার। হ্যাঁ,